রাতে সংঘাতের গোপন তথ্য ফাঁস করে দিলেন উপদেষ্টা মাহফুজ। এইদিকে সকালেই সেনাপ্রধান, সমন্বয়ক এবং ইউনিসের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিয়েছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। দর্শক, বর্তমানে জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার যে রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যেই যখন নানা ধরনের বিতর্ক আমরা দেখছি, নানা ধরনের বিরোধিতামূলক কর্মকাণ্ড দেখছি, একে অপরের বিরুদ্ধে যে বিষোদ্গারের ঘটনা দেখছি, সেরকম ঘটনা যখন ঘটছে তখন উপদেষ্টা মাহফুজ আলম সংঘাতের আশঙ্কা করছেন। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের কারণে গলায় পড়েছে ফাঁস। বাংলাদেশের জন্য মনোনীত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আসছেন চীন ঠাকাও মিশন নিয়ে। সরকারে যারা আছেন কেউ কেউ মনে করছেন যে পরিস্থিতি ভালো না, তার একটা ইঙ্গিত তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলছেন সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে অল্প কয়েক মাসের মধ্যে। মানে জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার যে রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যেই যখন নানা ধরনের বিতর্ক আমরা দেখছি, নানা ধরনের বিরোধিতামূলক কর্মকাণ্ড দেখছি, একে অপরের বিরুদ্ধে যে বিষোদ্গারের ঘটনা দেখছি, সেরকম ঘটনা যখন ঘটছে তখন উপদেষ্টা মাহফুজ আলম সংঘাতের আশঙ্কা করছেন। কেন তিনি হঠাৎ করে সংঘাতের আশঙ্কা করছেন? রাজনীতিতে সংঘাত আসতে পারে এরকম আশঙ্কা করছেন। কোন পরিপ্রেক্ষিতে সংঘাত এখনো লাগছে না সেরকম পরিস্থিতি বর্ণনা করছেন, সেটা একটা উদ্বেগজনক ঘটনাই বটে। সরকারের একজন উপদেষ্টা যখন বলেন সংঘাত আসন্ন কিংবা সংঘাতের পরিস্থিতি, সংঘাতের বাস্তবতা তৈরি হয়েছে, তখন এটা নিয়ে ভাবনার অবকাশ থাকে বইকে। কি বলতে চাইলেন, কি বোঝাতে চাইলেন উপদেষ্টা মাহফুজ আলম, একটু বোঝার চেষ্টা করে চলুন, থাকবেন এই ভিডিওতে। দর্শক, বলছিলাম যে সংঘাতের আশঙ্কা করছেন উপদেষ্টা মাহফুজ আলম। তাকে নিয়ে ইত্তেফাক যে রিপোর্টটা করেছে তার শিরোনাম তারা দিয়েছে সংঘাতের জন্য সবাই মুখিয়ে আছে তথ্য উপদেষ্টা। অর্থাৎ সবাই সংঘাতের অপেক্ষা করছে, সবাই চাচ্ছে সংঘাতটা লাগুক এবং সংঘাত লেগে একটা মানে উন্মাদনার মধ্যে যেতে চায় সবাই, এরকমটা তিনি মনে করছেন। কেন মনে করছেন, কি বলছেন তিনি? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে অনেকেই সংঘাতে না জড়ালেও সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে বলে তার মন্তব্য। অর্থাৎ প্রফেসর ইউনূসের জন্য অনেকেই সংঘাতে এখনো জড়াচ্ছেন না, কিন্তু সংঘাতের প্রস্তুতি আছে, সংঘাতের জন্য অপেক্ষা করছেন সবাই। কি ঘটল তিনি রাজধানীতে মাজার সংস্কৃতি, সহিংসতার সংকট এবং ভবিষ্যৎ ভাবনা শিরোনামের জাতীয় সংলাপে এই কথা বলেছেন। যখন আমরা দেখছি দেশে 100টিরও বেশি মাজার ভেঙে ফেলা হয়েছে, এর বিরুদ্ধে সরকার কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয়নি। ক্রমেই সেই ভয়াবহতা আমরা দেখেছি। মাজার থেকে লাশ তুলে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনার পরেও সরকারের এগ্রেসিভ কোনো পদক্ষেপ আমরা যখন দেখিনি, তখন এক ধরনের মানে নিজেই নিজের পক্ষে কিংবা নিজেই সরকারের পক্ষে অবস্থান করে মাহফুজ আলম ব্যাপারটাকে আরও জাস্টিফাই করার চেষ্টা করলেন, নাকি সত্যি এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলেন, সেটা একটু জানবো চলুন। মাহফুজ আলম বললেন প্রধান উপদেষ্টার কারণে অনেকেই সংঘাতে জড়াচ্ছে না, তবে সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে। সরকার বদলালেই মসজিদের ইমাম পরিবর্তন হয়, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান পরিবর্তন হয়। পরিবর্তন তো হবেই। আপনারা পরিবর্তন না করে কি বসে আছেন? আপনারাও তো পরিবর্তন করেছেন। তো আপনারা যেহেতু পরিবর্তন করেছেন, আপনারা মনে করেছেন পরিবর্তন করা উচিত, কারণ আগের যারা ছিল তারা সবাই ফ্যাসিস্ট। সব জায়গায় যারা বসেছিল তারা কেউ যোগ্যতাই ছিল না, সবাই ফ্যাসিস্ট ছিল। সব কিছুই তো পরিবর্তন করেছেন, সুতরাং অন্যকে দোষ দিয়ে লাভ কি? অন্যকে দোষ দিবেন, একই কাজ আপনি করবেন, এটা তো হয় না। তথ্য উপদেষ্টা বলেন মুসলিমদের ঐক্যবদ্ধ করা নিয়ে বিগত রাজনৈতিক নেতারা কিছুই ভাবেননি, সবাই ব্যবহার করেছেন, কেউ সুন্নিদের, কেউ কৌমিদের। অনেকেই রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিয়ে আসতে চায়, অথচ তারা এই অঞ্চলের ইসলামের ইতিহাস পড়েনি। অর্থাৎ তিনি নিশ্চিত করেই জামাতের দিকে ইঙ্গিত করলেন যে তারা রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিয়ে আসতে চায়, অথচ এই অঞ্চলের ইসলামের ইতিহাস তারা জানেন। এটা একটা ভালো কথা বলেছেন যে এই অঞ্চলের ইসলামের ইতিহাস কি বলে সেটা যদি জানতেন তাহলে হয়তো বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির ধারাটা চেঞ্জ হতো। তিনি বলেছেন নিজেকে রক্ষা করার জন্য সুফিবাদের সঙ্গে আওয়ামী লীগের সংযোগ ছিল। এখানে ধর্মীয় রাজনীতি আটকে গেছে। কওমি রাজনীতিতে একই ঘটনা ঘটেছে। তিনি সুফিবাদের সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততার কথা বলছেন। তার মানে সুফিবাদ হচ্ছে আওয়ামী পক্ষের, কিন্তু আমরা তো ভিন্ন চিত্র দেখেছি। সুফিবাদ যদি আওয়ামী পক্ষের হয় তাহলে আওয়ামী লীগ তো কওমিদেরও বুকে টেনে নিয়েছিল। আওয়ামী লীগ মানে যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত সব থেকে বেশি সমালোচিত হয়েছে, যে কওমি মাস্টার্সের সমমান দেওয়া কওমি শিক্ষাকে, এবং যার ফলশ্রুতিতে তাকে কওমি জননী উপাধি দেওয়া হলো, এবং শেখ হাসিনা খুব খুশি হলেন যে তিনি কওমি জননী হতে পেরেছেন এবং কওমিরাই তাকে হয়তো উদ্ধার করবে। কিন্তু 24-এর 5 আগস্টের যে সরকার পতন, সেই সরকার পতনের আগের আন্দোলনে আমরা দেখলাম যে শেখ হাসিনার বিরুদ্ধে সব থেকে বেশি সোচ্চার হচ্ছে ওই কওমি মাদ্রাসার ছাত্ররা। তার মানে শেখ হাসিনার সিদ্ধান্ত একেবারে বুমেরাং হয়েছে। এ সময় তিনি আরও বলেছেন মাজারে আক্রমণের পর অনেকেই গ্রেপ্তার করা হয়েছে, ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থাপনা সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। হাস্যকর এসব কথা বললে তো হবে না যে মাজার আক্রমণের পর অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। সেই অনেকের সংখ্যা যদি 3-4 জন হয় তাহলে সেটা হাস্যকর পর্যায়ে চলে যায়। 100টির বেশি মাজার ভাঙা হলো, একের পর এক এই মাজার ভেঙেই চললো তারা, এক গোষ্ঠী। সেই গোষ্ঠীটিকে আপনি কিছুই বললেন না, সেই গোষ্ঠীকে নিয়ে আপনি এক ধরনের সহবাস করলেন, মানে সহ অবস্থান করলেন। সহবাস শব্দটা ব্যবহার করলে আবার
অন্য মিনিং কেউ করতে পারে। একসঙ্গে বাস করাকেই তো সহবাস বলে, সেটাকে আবার অন্যভাবে অন্য মিনিং করার কোনো দরকার নেই। যদি করে থাকেন তাহলে সহবাস শব্দটা আমি এক্সপান্স করে নেব, সেই আলোচনায় যেতে চাই না। খুবই সুস্থ আলোচনায় থাকতে চাই যে একসঙ্গে যে সহ অবস্থান করলেন, সেই সহ অবস্থান করার প্রেক্ষিতে যারা মাজার ভাঙলো তাদেরকে আপনি কিছু বললেন না, শতাধিক মাজার ভাঙা হলো এবং সেই মাজার ভাঙা এমন একটা পরিস্থিতিতে চলে গেল যে মাজার থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হলো। সেরকম কর্মকাণ্ড হলো পুলিশের সামনে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে, কিছুই হলো না, কোনো এগ্রেসিভ তাণ্ডব আমরা দেখলাম না। অথচ গোপালগঞ্জে এনসিপির মঞ্চ ভাঙার পরে গোপালগঞ্জে যে তাণ্ডব চালানো হলো, সেই তাণ্ডবটা তো মনে হলো যে দেশে যুদ্ধ লেগেছে। বাংলাদেশের এমন কোনো বাহিনী নেই, ইনক্লুডিং নৌবাহিনী, বিমান বাহিনী, সব বাহিনীকে এক জায়গায় নিয়ে তো গোপালগঞ্জে 7 দিন 10 দিন ধরে কারফিউ জারি করে ম্যাসিভ অ্যাকশন নিয়েছেন। গোপালগঞ্জে কি কাণ্ড ঘটেছিল! এনসিপি যারা অনিবন্ধিত একটা দল, তাদের যে হুঙ্কার ছিল গোপালগঞ্জে গিয়ে বঙ্গবন্ধুর মুজিবের কবর রচনা করবে, সেই মুজিবের কবর রচনা করে এক ধরনের উস্কানি দেওয়া হয়েছিল। সেই উস্কানির ফাঁদে গোপালগঞ্জবাসী পা দিয়েছিল, তারা এনসিপির মঞ্চ ভেঙেছিল। তারপরে একটা সাংঘর্ষিক পরিস্থিতি এবং গোলাগুলি সাংঘর্ষিক পরিস্থিতি এমন পর্যায়ে গেল যে 5 জন মারা গেল। ভালো কথা, একটা খারাপ ঘটনা ঘটানো হলো, আপনারা অ্যাকশানে গেলেন, খুবই ভালো, সেটাকে পজিটিভই ধরলাম। কিন্তু যখন গোয়ালন্দে নুরাল পাগলার লাশ তুলে পুড়িয়ে দেওয়া হলো, তখন এই ঘটনার আগে যারা মিটিং করে, সেমিনার করে এই ঘটনা ঘটানোর জন্য প্রস্তুতি নিল এবং কমিটি গঠন করলো, দায়িত্ব ভাগাভাগি করলো, যে ভিডিওগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখলাম, তাদের বিরুদ্ধে কই গোপালগঞ্জের মতো করে তো অ্যাকশানে গেলেন না? ওখানে তো কোনো কারফিউ জারি হলো না, ওখানে তো কোনো ম্যাসিভ অ্যাকশানে যাওয়া হলো না। কেন যাওয়া হলো না? কেন যাওয়া হবে না? সেটা তো একটা বড় প্রশ্ন। এই যাওয়া হবে না মানেই হচ্ছে ওদেরকে আপনি পৃষ্ঠপোষকতা দিয়েছেন। ওদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে আপনি বলছেন যে মাজারের আক্রমণের ঘটনায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে, এটা ঠিক না, সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কারের উদ্যোগ কি নেবেন? নুরাল পাগলার লাশ আপনি ফিরিয়ে দিতে পারবেন তার পরিবারের কাছে, যেটা পুড়িয়ে দেওয়া হয়েছে? কিংবা এটাকেই কি আপনি কিংবা আপনারা ইসলাম মনে করেন? এটা তো ইসলাম না, এটা তো কোনোভাবেই ইসলাম না। যারা মাজার ভাঙছে তারা হয়তো ভুলেই গেছে যে আমাদের এই উপমহাদেশে, আপনি যে ভালো কথাটা বললেন যে এই উপমহাদেশের ইসলামের ইতিহাস তারা জানে না, তারা যদি সত্যিই জানতো এই উপমহাদেশের ইসলামের ইতিহাস, তাহলে তারা এটা মানতে দ্বিধাবোধ করতো না যে এই উপমহাদেশে ইসলাম এসেছে সুফি দরবেশদের হাত ধরেই, এই সুফি পীরদের হাত ধরেই, শাহজালাল, শাহপরান, শাহ মুকদুম, তাদের হাত ধরেই তো ইসলাম এসেছে। তারাই তো এদেশে এই অঞ্চলে ইসলাম প্রচার করেছে। তো তাদের হাত ধরে আপনি মুসলমান হয়ে তাদের মাজার ভেঙে ফেলবেন, তাদের মাজার গুড়িয়ে দেবেন, আপনি এত বড় মুসলমান হয়ে গেছেন, সেটা একটা বড় ব্যাপার। তো আর মাজার সংস্কৃতি যদি মনে হয় যে মাজার সংস্কৃতি ধর্মের বিরুদ্ধে, মাজার সংস্কৃতি যদি ইসলামের বিরুদ্ধে হয়, তাহলে তো বহু জায়গায় বহু মাজার আছে, বহু মাজারকে নিয়েই তো প্রশ্ন উঠবে। যে মাজারগুলোতে আপনিও যান, সেই প্রশ্ন সরাসরি উত্থাপন করলে আবার অনেক গোষ্ঠী নাস্তিক উপাধি দিয়ে দেবে, কিংবা অনেক গোষ্ঠী ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার প্রসঙ্গ তুলবে। সেই পর্যায়ে যেতে চায় না, কারো অনুভূতিতে আঘাত দিতে চায় না। কিন্তু আমার মনে হয় যে যারা ভেঙেছে, দোষটা আসলে তাদের নয়, তারা উগ্রবাদী। সেই উগ্রবাদী কর্মকাণ্ডে সরকার এক ধরনের সহযোগিতা করেছে নিশ্চুপ থেকে। সরকার সহযোগিতা করেছে তাদের অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, তা না, সরকার নিশ্চুপ থেকে সহযোগিতা করেছে। এবং নিশ্চুপ থাকাটাই এক ধরনের সমর্থন, এক ধরনের উৎসাহ, এক ধরনের পৃষ্ঠপোষক। দেশের আগামী দিনের যে রাজনৈতিক পরিস্থিতি, সেটা কেমন হবে? সেটা কি খুব শান্তিপূর্ণ হবে? সেটা কি সৌহার্দ্যপূর্ণ হবে? সেটা কি অত্যন্ত গণতান্ত্রিক সহনশীলতার মধ্যে যাবে নাকি যাবে না? সরকারে যারা আছেন কেউ কেউ মনে করছেন যে পরিস্থিতি ভালো না। তার একটা ইঙ্গিত তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলছেন, সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে, অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন। বিপজ্জনক কথা, কিন্তু খেয়াল করেন, সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে, অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন। আমরা তো মনে করছি বর্তমানে যেটা চলতেছে, এই মব, বিভিন্ন ভাঙচুর, মাজার ভাঙচুর, এটা সেটা করার মধ্য দিয়ে মানুষের নিরাপত্তা এমনিতেই নেই। এইটার মধ্যে অনেকটা রাজনৈতিক, অনেকটা সামাজিক আছে। কিন্তু যে সংঘাতের কথা বলছেন মাহফুজ আলম, সেটা কিন্তু রাজনৈতিক সংঘাতের কথা বলছে। মাহফুজ আলম বলছেন যে সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে, আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন। আমি আশঙ্কা করছি যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ, এটা যদি যুক্ত হয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হয়। সম্ভবত মাজার দিয়ে ধ্বংস করা, বেশ শতাধিক মাজারে ইতিমধ্যে আক্রমণ হয়েছে। এই আক্রমণের পিছনে বড় রাজনৈতিক দলগুলো যুক্ত আছে, ধর্মীয় রাজনৈতিক দলগুলো যুক্ত আছে। কয়েকদিন আগে দেখছেন না, নুরুল পাগলাকে কীভাবে কবর থেকে তুলে নিয়ে তার মরদেহটা পোড়ানো হলো। এটাও কিন্তু একটা ইঙ্গিতবহ। সম্ভবত মাহফুজ আলম, আমি যেটা গেস করি, যে একটা ধর্মীয় উগ্রবাদ যে মাথা চাড়া দেবে, তার একটা শঙ্কা করছেন। এই শঙ্কাটার মধ্যে আবার আওয়ামী লীগ বলয়ের যারা আছে, তাদের শঙ্কার মিল আছে। ভারতও সেই শঙ্কাটা করে। তাহলে কি সত্যি দেশটা সেদিকে যাচ্ছে, নাকি একটা গণতান্ত্রিক সহনশীল পরিবেশ আসবে, যেখানে যুক্তিতর্ক হবে, মতবিরোধ হবে, পাল্টাপাল্টি রাজনৈতিক অবস্থান হবে, কিন্তু তার মধ্যেও একটা সহনশীলতা, তার মধ্যে একটা সমঝোতা, সেরকম গণতান্ত্রিক রাজনীতি আমরা কি দেখবো কিনা?
মাহফুজ আলমের বক্তব্য কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না। বিএমএ ভবনে মাজার সংস্কৃতি, সহিংসতার সংকট ও ভবিষ্যৎ সম্ভাবনার শীর্ষক এই কথা বলছেন। সংলাপ আয়োজন করে সুফি সম্প্রদায়ের নিয়ে গবেষণা প্রতিষ্ঠান প্ল্যাটফর্ম মাকাম। সংলাপে প্রধান অতিথি ছিলেন মাহফুজ আলম এবং এই আয়োজনটাও কিন্তু খুব উল্লেখযোগ্য, এটা ইঙ্গিতপূর্ণ। মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগ দরবারগুলোর সঙ্গে সংযোগ তৈরি করার চেষ্টা করছে বলে তিনি শুনতে পেয়েছেন। অর্থাৎ মাজারে যে আক্রমণ হচ্ছে, সে মাজার ভিত্তিক যে ধর্মীয় গোষ্ঠী, তার সাথে সংযোগ তারা তৈরি করছে। দরবারগুলোকে এটা বোঝানোর জন্য যে অধ্যাপক ইউনূস সরকার এসে মাজার ভেঙে দিচ্ছে, মসজিদ থেকে বের করে দিচ্ছে। তিনি বলেন, এই কোশ্চেনটা অন্তর্বর্তী সরকারের ইস্যু নয়, এটা 50 বছর ধরে চলছে। যখন সরকার পরিবর্তন হয়, মসজিদ কমিটি বদল হয়, ইসলামী ফাউন্ডেশনের গভর্নিং কমিটি বদল হয়। তথ্য উপদেষ্টা আরও বলছেন যে রাষ্ট্রীয় ফ্যাসিবাদ চলে গেলেও সামাজিক জায়গায় ফ্যাসিবাদ তৈরি হয়েছে। দেশে ইসলামের যতগুলো ধারা আছে, সব কটি ধারার মধ্যে সংলাপ এবং সংযোগের সুযোগ তৈরি না হলে রাষ্ট্র খুবই শঙ্কার মধ্য দিয়ে এগোবে। দেখছেন না যে তৌহিদি জনতার নাম করে যেই ব্যানার নিয়ে শুরু হয়ে যায়, এই কালচারাল প্রোগ্রাম করতে দেবো না, এই মাজারে যে লোক যেতে দেবো না, বা মাজার উচ্ছেদ করবো, ধ্বংস করবো, এই প্রবণতাগুলিকে বলছেন যে এটা হচ্ছে একটা সামাজিক সন্ত্রাসবাদের একটা উত্থান, যেটার সাথে একটা রাজনৈতিক যোগসূত্র আছে। তাহলে আগামী দিনে কি সেরকম ধারা প্রবল হবে? এটা এখন প্রশ্নদর্শক। হাজার হাজার কোটি টাকায় চীনা যুদ্ধবিমান কেনার গল্প ফেদে যুক্তরাষ্ট্রের রোষানলে পড়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের কারণে গলায় পড়েছে ফাঁস। বাংলাদেশের জন্য মনোনীত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আসছেন চীন ঠেকাও মিশন নিয়ে। সিনেটের শুনানিতে তিনি পরিষ্কার করেছেন, বেইজিংয়ের সঙ্গে ঢাকার গাঁটছড়া ঠেকাতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। উপদেষ্টাদের ইচ্ছা মাফিক ফেসবুকে পোস্টের ফল কত দূর পর্যন্ত গড়াতে পারে তা নতুন করে হারে হারে টের পাচ্ছে অন্তর্বর্তী সরকার। যুদ্ধবিমান কেনার বিলাসী স্বপ্ন ঢাকাকে দাঁড় করিয়েছে ওয়াশিংটনের মুখোমুখি। আবার যুক্তরাষ্ট্রের হুমকিতে পিছিয়ে গেলে ক্ষুব্ধ হতে পারে চীন। সব মিলিয়ে তৈরি হয়েছে শাকের করাত। উপদেষ্টা আসিফ মাহমুদের অতি উৎসাহী ভূমিকা সরকারের জন্য তৈরি করেছে উভয় সংকট। এর আগেও ছাত্র প্রতিনিধি দুই উপদেষ্টার অযাচিত পোস্ট কূটনৈতিক অঙ্গনে ঝড় তুলেছিল। এবার তোপ দেগেছে খোদ যুক্তরাষ্ট্রে। বিষয়টি সামাল দেওয়ার পথ খুঁজতে ব্যতিব্যস্ত সরকারের নীতি নির্ধারকরা। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। চলতি বছরের মে মাসে ভারত পাকিস্তান সামরিক সংঘাতের মধ্যে আলোচনায় আসে চীনের জে-10 সিরিজের যুদ্ধবিমান। সে সময় রয়টার্স জানায়, পাকিস্তান জে-10 বিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমানে হামলা চালায়। এতে ভারতের কমপক্ষে 2টি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়। এর 6 মাস পর আকস্মিকভাবে ফেসবুকে একটি পোস্ট দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। নিজের মন্ত্রণালয় সংক্রান্ত বিষয় না হলেও 8 অক্টোবর তিনি লেখেন, বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে চীনের তৈরি 20টি জে-10 সি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। চলতি 2025-26 এবং 2026-27 অর্থ বছরে এই চুক্তিটি বাস্তবায়নের আশা করা হচ্ছে সরাসরি ক্রয় অথবা G2G পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে। দর্শক, আসিফ মাহমুদ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা নন, এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেখভালের দায়িত্বও নেই পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতেও। এরপরেও এত গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রের প্রতিরক্ষা সংক্রান্ত নীতিগত একটি সিদ্ধান্ত তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে কেন জানালেন, সেটি এক রহস্য। অতীতেও এখতিয়ার বহির্ভূত এমন অনেক কিছু তিনি ফেসবুকে প্রকাশ করে চরম বিতর্কিত হয়েছেন। জুসের গ্লাসে চুমুক দিতে দিতে গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলি চালানোর দৃশ্য ঢাকার কন্ট্রোল রুম থেকে উপভোগের ছবি প্রচার করে তুমুল সমালোচিত হন। চীনের যুদ্ধবিমান কেনার বার্তা সরকার সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে দেয়। তবে এত বিপুল খরচ করে যুদ্ধবিমান কেনার সক্ষমতা আদৌ সরকার আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে বিশেষজ্ঞদের। সরকারের পক্ষ থেকেও বিষয়টি আর পরিষ্কার করা হয়নি। চীনের তৈরি 20টি যুদ্ধবিমান কিনতে 15,000 কোটি টাকার বেশি খরচ হওয়ার কথা। প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে এত বিপুল অর্থ খরচ করে কেনাকাটার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে কিনা সে প্রশ্ন উঠেছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের মাত্র 5 মাস আগে অন্তর্বর্তী সরকারের এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সামরিক খাতের বিশেষজ্ঞরা শঙ্কা জানিয়েছেন। তারা মনে করছেন 20টি যুদ্ধবিমান কিনতে $2.2 বিলিয়ন অর্থাৎ প্রায় 15,500 কোটি টাকার প্রয়োজন। একটি অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা খাতের এত বিশাল কেনা বেচার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। চীনা যুদ্ধবিমান নিয়ে সরকার থেকে